স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টার এইভাবেই স্বীকৃত আর কি। অতএব পূর্ণমন্ত্রী পদোন্নতি পাওয়া এটা তারা কিভাবে নেবে সেটা। পরিবর্তন যিনি আসবেন নূতন, তিনি নূতন কিছু যোগ করতে পারলে তখন আমরা দেখবো উনি পারলেন কিনা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর না হলে সবই তো দলীয়, নিজেদের হবে। দলের বাইরেও আছেন, আন্দালি রহমান পার্থ তো দলের না, টেকনোক্রেট দলের বাইরে। সেগুলো হলো কিসের দলের বাইরে? জোট আছে, জোটে। তো জোট আপনি উঠাই দেন। জোট রাখছেন কেন? জোট রেখে তো রাজনীতিটাকে আবার কলুষিত করা হচ্ছে। আমি সবসময় বলে আসতেছি, জোট থাকাতে ওই একজন না দুইজন না, নিজের নাম, ওই যে লম্বা করে একটা কে আসলো সে মন্ত্রী হইলো, তারপরে ডাবল বিফি কোনো সুযোগ পায় না, এমপি হইতে পারে না, সিঙ্গেল বিফি ক্ষমতায় চলে আসে। তারপরে যেগুলা ঘটতেছে আর কি, একজন না ওই যে নূর আসলো, তারপরে যাইয়া আরো কারা কারা আসলো, ববি হাজ্জাজ, এগুলো জোটই উঠাই দেন। দল, রাজনৈতিক দল টিকে থাকুক, জোট থাকবে না। প্রত্যেকে না নিজের থেকে আসবে, তাহলে দেখবেন যে রাজনীতি আরো সুন্দর হবে। তখন ওই প্রত্যেকে বের হয়ে একজনে এক একটা দল করার জন্য চেষ্টা করবে না। আবার জোট উঠে দিলে অনেকে অসন্তুষ্ট হবেন, তারা জোট করে। আপনার পাশে যিনি আছেন তিনি জোটেরই অংশ। আমি নাম নিতে চাই না, বললাম যে অনেকে অসন্তুষ্ট হয়, জোট করে যেতে চায়, সেটা দরকার নেই। আর রাষ্ট্রপতির যেটা বললেন আপনি, আমি রাষ্ট্রপতি প্রসঙ্গে একটু পরে আসছি। আমি একটু সামিউল হকের কাছে যাবো। আমি যদিও ভাবছিলাম আজকে প্রধানমন্ত্রীর এই রদবদলে, মানে মন্ত্রিসভার রদবদলের পরে রাষ্ট্রপতি প্রসঙ্গে যাবো, কিন্তু বাই দিস টাইম জনাব মতিউর রহমান আবার অন্য প্রসঙ্গ একটু খোঁচা যেহেতু দিলেন, আপনাকে খোঁচাটা পাস করি যে জোট দরকার নেই। আমি জোট দরকার নাই বলি এই জন্য, কারণ বাচ্চা কাচ্চা জোট বানান করতে দিলে আমাদের ছোট এক বাচ্চাকে জট লাগিয়ে দেয় না, জট লাগায়। জট তো মহাজোট হয়, জোট মহাজোট বাগির যে আমাদের এখানে বিশ্বজোট নাই, ও জোট বানান করছে GOAT। এখন ছোট বাচ্চা হিসেবে GOAT বানান করছে, GOAT জোট। আমি বললাম যে বাচ্চা হিসেবে তারা 5 নাম্বার দিয়ে দেওয়া দরকার, সে তো ভালো একটা বানান করছে। দলীয়করণের প্রশ্নে জনাব মতিউর রহমান, আপনিও অনুষ্ঠানের আগেও বলছিলেন যে খুব বেশি আশাবাদী আপনি নন, কারণ সব জায়গায় আপনার মনে হচ্ছে যে এক ধরনের দলীয়করণ হচ্ছে। প্রশ্নটা একটু অন্যভাবে করি, যে ধরেন রাষ্ট্র তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং সরকারে যারা থাকে তারা দলীয় লোক, তো দলীয় সরকার তো দলীয়করণই তো করবে নাকি? দুটো আপনার ডিনোটেশন কনোটেশনের মধ্যে একটু তফাৎ আছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সরকার রাজনীতিতে দলীয় সরকার হবে, কারণ ভোটের মাধ্যমে দল জিতেছে, সরকার দলীয় হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রতিষ্ঠানগুলো দলীয় হবে না। আচ্ছা, প্রতিষ্ঠানগুলো নির্দলীয় থাকতে হবে। মনে করেন সিভিল সার্ভিস, এটা একটা ইনস্টিটিউশন। তো মনে করেন পাবলিক সার্ভিস কমিশন একটা ইনস্টিটিউশন। দুদক বলেন, দুদকে তো এখন বিচারপতিকে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রদান করা হয়েছে। প্রশ্ন আছে কনস্টিটিউশনে লাভজনক পদের ব্যাখ্যা টেখ্যা নিয়ে। আগে বিএনপির আগের আমলে সুলতান সাহেব বিচারপতি ছিলেন, সেটাও প্রশ্ন ছিল। তো এই দেশে তো প্রশ্ন থাকলে, সংবিধান বহির্ভূত হইলে সেগুলো টিকে না। যেমন এই যে 70 অনুচ্ছেদ নিয়ে একটা কথা উঠছিল, যে যদি 70 অনুচ্ছেদটা এখন বদলাবে বলতেছে। থাকলে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যায় না, ঠিক আছে। এটা যদি দুইভাবে তো এটা ফেলতে পারতো। একটা ছিল সংসদ যেহেতু অধিবেশনে ছিল না, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করে এটা ব্যালটের সিক্রেট ভোটে করতে পারতেন, তা হইলেও বাজাদের কোনো অসুবিধা হইতো না, মির্জা ফখরুলই হইতেন। কারণ দোস্ত তো দুইজন পুরনো লোক। অলি যিনি আসছেন, এই যে এখন জামাতে নিজেকে বলি দিলেন বা ওই জোটে বলি হইলেন, সে অলি তো এনাদেরই লোক, একই তো। প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াই তাকে যে সোমবারে যে মন্ত্রীদের একটা ক্লাসের মতো উনি মিটিং করতেন, 2টা মিটিং হতো, একটা হইলো ক্যাবিনেট মিটিং শুক্রবারে, আর একটা সোমবারে। এখানে শুধু মন্ত্রীরা থাকতো, গভর্নমেন্ট অফিসাররা থাকতো না। আমি ঢুকতে পারতাম পেড পেন্সিল দেওয়ার মিনিস্টার হিসেবে, অত ডাকলে ঢুকতে পারতাম আর কি। তো সেই সময় তো এমপি হওয়ার আগে অলি সাহেব আসছে, এবং অলি সাহেবের তো একটা কথাও ছিল, অহমিকাও ছিল, যে রান্নাঘর থেকে কারে তিনি রাজনীতি শিখে নিয়ে আসছেন, এই জাতীয় বক্তব্য। তারপরে নিজেকে তিনি বলি দিলেন, এদিকে চলে আসলেন। তো সিক্রেট বোর্ড যদি হতো অর্ডিন্যান্স করেও, তাহলে ফখরুল সাহেব তাই হতেন, কোনো অসুবিধা নাই। 2-1টা বোধ হয়তো অলির দিকে যেত। আরেকটা আবার সিক্রেট ভোট হলে হয়তো অলি আহমেদকে জামাত এনসিপির যারা ভোট দিয়েছেন কেউ কেউ ফখরুল সাহেবকে ভোট দিতেন, ওইখান থেকে হয়তো অলি আহমেদ শেষ পর্যন্ত 88টা ভোট পেতেন না। এটা ভালো হইতো, সিক্রেট ভোট হইলে ব্যালটে ভালো হইতো। কিন্তু এখন পরের অধিবেশনে এটা বদলাবে, সেটা পরের ব্যাপার, 5 বছর পরের ব্যাপার। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 5 বছর পরের ব্যাপার। কারণ ফখরুল সাহেব তো শপথ নেওয়ার আগে একটা কাজ সেরে দিচ্ছেন আনুগত্যের, সেটা হলো জোড়া কবর জিয়ারত করে আসছেন।
কারণ এটা যদি না করতেন, এবং এটা না করার কারণে বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট সরে গিয়েছিলেন। বদরুদ্দোজা শুধু প্রেসিডেন্ট যায় না, বদরুদ্দোজা সরে উনি পদত্যাগ করেছেন। ফখরুল সাহেব থেকে কথা, আরে ওনাকে আউট করবে সেই কথা উঠতেছে মান জি। সম্মানে। উনি তো ফখরুল সাহেবের থেকে আরো বোনাফাইডই ছিলেন, জি। কারণ প্রেসিডেন্ট জিয়া দল করার সময় জেনারেল সেক্রেটারির জন্য যেসব ক্রাইটেরিয়া বলছেন যে এটা থাকতে হবে, ওটা থাকতে, ওটা সব মিলালি দেখা যায় ওই বদরুদ্দোজায় হয়, আর কেউ হইতে পারে না, এত গুণ আর কারণ মিলে না। সেই বদরুদ্দোজাটাকে তো শেষ পর্যন্ত খালি প্রেসিডেন্ট থেকে সরে নাই, একটু কবর টবর এগুলোর আনুগত্য সবার, যে বললেন ফখরুদ্দিন সাহেব এখন বিএনপির নন সবাই, না উনি বিএনপিরই থাকবেন, সবার হইলে তো উনি বদরুদ্দোজা হয়ে যাবেন। আবার রেল লাইনে দৌড়াইতে হবে তো, দৌড়ের আমরা তো দুইটা দৌড় জানি, একজন হলো দৌড় সালাউদ্দিন আর একটা হলো রেল লাইনের দৌড়। তো ফখরুদ্দিন সাহেব, ফখরুল ইসলাম আলমগীর, ফখরুল আলমগীর সাহেব জি। ওই শপথের আগে দিয়ে টু রিমেইনিং দ্য সেফ সাইড জোড়া জিয়ারতটা করে আসছে, যে তখনও তো আমি রাষ্ট্রপতি হই নাই, এটা বলতে পারি। জোড়া জিয়ারত মানে বুঝলাম না, জোড়া কবর জিয়ারত আর কি, জোড়া কবর মানে কি? প্রেসিডেন্ট জোড়া কবর তো না, দুজনের কবর, জিয়া রহমানের কবর, খালেদা জিয়ার কবর, উনি বলছেন দুজনের কবর নেই। না, এটা ঠিক জোড়া কবর বলা ঠিক হবে না। এটা আপনি আগে না, একজন ছিল, না না এক্সকিউজ মি, আপনি এখন দুজন সাবেক প্রধান, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট। আপনি ব্যাখ্যা দেওয়ার পরে বুঝতে পারলাম আপনি বলছেন সাবেক রাষ্ট্রপতি এবং বেগম জিয়া, আমি বলি আপনি জোড়া কবর বলতে বোঝাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেবের কবর এবং বেগম জিয়া, সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রীর বেগম। কবর। এটাকে জোড়া কবর বলে ইঙ্গিত হ্যাঁ, দিয়ে এই শব্দটা কথা বোধহয় মানে আমি এক্সপান্স করা উচিত। আপনার কোনটা মতো খারাপ হইতে পারে? আপনার মতো একজন, আমি বলি আপনার মতো একজন ঝানু সাবেক আমলা জি। এত হালকা চালে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আপনি জোড়া কবর ইঙ্গিত দিয়ে কথা বলাটা কি মানানসই হলো স্যার? এভাবে কথা বলা যায়? একটা জিনিস আপনার টক শোতে আমি আরো ব্যথিত হয়েছি, আহত হয়েছি, কারণ আমি আপনার অনেক টক শো দেখেছি যেখানে আপনি খুবই গুরুত্বপূর্ণ মানে উপদেশ এবং পরামর্শমূলক, যেটাকে আমরা নসিহত বলি, জি। এইভাবে কথা আপনি বলেন। তো যিনি উপদেশ দেন স্যার, তার কিন্তু আরেকটু অন্যের প্রতি শ্রদ্ধা। এটা আপনার রাজনীতি টকের মধ্যে কিছুটা হিউমারও থাকে, যেমন ওনার যেটা খোঁচা বললেন, আপনি খোঁচা কেন, এটা কমপ্লিমেন্টও নিতে পারেন, না, কমপ্লিমেন্টও না, নিতে একটু পারেন। সমস্যা হয় কি যে আচ্ছা। যখন আপনি যখন বলেন তখন লক্ষ লক্ষ মানুষ যখন দেখে না, সবাই হয়তো হিউমার হিসেবে নাও নিতে পারে। সবাই এটাকে হিউমার হিসাবে নেবে কে কিভাবে সবাই এটাকে receive সিরিয়াস করবে সেটা নেবে। ভিন্ন। কারণ এই মানুষের প্রতি আপনার- একটা শ্রদ্ধার প্রশ্ন, মর্যাদার প্রশ্ন আছে। Reception-এর প্রশ্ন শব্দ দুইটা ব্যবহারগুলো এইভাবে করলে গেলে এটা একটা আরেকটা প্রাসঙ্গিক দলীয়করণে যেটা আসছে। প্রসঙ্গ স্যার, প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি, বদরুদ্দোজা সাহেবের পদত্যাগকে যেভাবে এক ধরনের খুবই হালকা এবং সরস কথার কথা হিসাবে, শুধু কবর জিয়ারতের জন্য প্রেসিডেন্ট থাকতে পারেননি হিসাবে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়, এটা ইতিহাসের খুবই বিকৃত ব্যাখ্যা। ব্যাপারটা এরকম না। রাষ্ট্রপতি যখন দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্রপতি পদে বহাল থাকেন, তার সঙ্গে বিদ্যমান সংসদীয় দলের, সরকারি দলের খুবই গুরুত্বপূর্ণ একটা রসায়ন, একটা কেমিস্ট্রি থাকে। সেই কেমিস্ট্রির অনেক বিষয়ে কিন্তু পারস্পরিক আস্থার ব্যাপার আছে। সেই সব আস্থা নষ্ট যদি হয়, তাহলে কিন্তু আসলেই রাষ্ট্রপতির সাথে সরকারের সম্পর্কের পুনর্মূল্যায়নের সূত্র হিসেবে যে কোনো গুরুতর সিদ্ধান্ত আসতে পারে, যেটা বদরুদ্দোজা সাহেবের ক্ষেত্রে হয়েছে। এরকম একটা ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ, গভীরতর, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনাকে আমরা এর প্রকৃত কনটেক্সটে বা প্রেক্ষিতে স্থাপন না করে রসিয়ে খুব হালকাভাবে শুধু কবর জিয়ারত করেননি বলে বদরুদ্দোজা মানে ওইটা হয়তো সাহেবের একটা ঘটনা। রাষ্ট্রপতি পদ থাকেনি, আমার মনে হয় এইভাবে ওভার সিম্পলিফিকেশন করে, অতি সরলীকরণ করে রাজনীতির ব্যাখ্যা দেয়। এটাই আমরা এই প্রসঙ্গে আরো একটা বিরতি নিয়ে আপনার কাছে আসছি। যারা বদিউর রহমান, আপনি দীর্ঘ কর্মজীবনে একাধিক রাষ্ট্রপতিকে, একাধিক প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখেছেন, সেই অভিজ্ঞতা থেকে প্রশ্নটা, যে এই যে দুজনই রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, যে ক্ষমতা রাষ্ট্রপতি কম থাকার কারণে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতাবান হয়ে ওঠেন, আপনাকে মনে হয় যে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়া দরকার? আপনার সংসদীয় পদ্ধতি যখন আপনি চালু করেছেন, সেখানে সরকারের স্থিতিশীলতার জন্য জি, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি দরকার। রাষ্ট্রপতিকে আপনি সংবিধানে যে ক্ষমতা দিয়ে রাখছেন, যেমন মার্জনা করা, সেটা প্রধানমন্ত্রীর সুপারিশে গেলেও তিনি সেটা একটা ক্ষমতার অধিকারী। মওকুফ করা, বিরাম দেয়া, সেটা আছে। আর দুইটা ক্ষমতা তো রাষ্ট্রপতির একক, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। কেমন? সেই দুটো আছে। আপনি বাড়তি ক্ষমতা রাষ্ট্রপতিকে দিতে গেলে সংসদীয় পদ্ধতিতে অনেক সময় এটা স্থিতিশীলতা নষ্টের সম্ভাবনা থাকে। কারণ এই যে
বিকল্প দ্বারা বা বদরুদ্দোজা চৌধুরী ওনার ছেলেরা সহ যে সময় একটু ভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছিল, সেই সময় বেগম জিয়া সংসদে একটা মিটিংয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে একটু হিউমারাস হতে বললেন যে উইকেট কয়টা পড়তেছে। কেমন? আমি তো সেই মিটিংয়ে তখন এডিশনাল সেক্রেটারি হিসেবে ছিলাম। সমস্যাটা রাষ্ট্রপতির যেটুকু ক্ষমতা বাড়তি দিলে সেখানে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হবে সেটা নয়, এটা বিবেচনার বিষয়, বিবেকের বিষয়। তিনি কতটুকু স্বেচ্ছাচারী হতে চান। এই যে বললেন বিচারপতিরা তাকিয়ে থাকে বা কোনটা করবে, শাস্তি 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দেয়, সেটা তো প্রধানমন্ত্রীর ক্ষমতার দোষের বিষয় নয়। ওটা বিচারপতিদের বিচার করার যে সুবিবেচনা সেটা নাই বিদায় হয়। কেমন? তো বিচারপতিরা যদি তার নিজের বিবেচনা অনুযায়ী, আইন অনুযায়ী বিচার না করেন, দলীয়করণের জন্য, দলীয় তুষ্টির জন্য সেভাবে লালায়িত হন, তাহলে আপনি ক্ষমতা যে দেখে নেন, লাভ হবে কি? প্রধানমন্ত্রী বদরুল জায়গায়- স্যার কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বলেছে, আপনি- কারণ নিয়োগ সরকারি একটা ব্যবস্থা দিনে হতে পারে, কিন্তু বর্তমান ব্যবস্থায় একজন বিচারপতি, এবং সাইফুল ভাই যে উদাহরণ দিয়েছে যে বেগম খালেদা জিয়ার শাস্তি যেটা ট্রায়াল কোর্ট 5 বছর দিয়েছে, হাইকোর্ট সেটাকে অতি বাড়িয়ে উৎসাহী দিল। হয়ে হাইকোর্ট সেটাকে ডাবল করে দিয়েছে। বর্তমান ব্যবস্থায়ও এমনকি একজন বিচারপতি নিয়োগ পাওয়ার পরে তার চাকরির গ্যারান্টি, তার বেতনের গ্যারান্টি, তার সুরক্ষার গ্যারান্টি সবকিছু সংবিধান দ্বারা সুরক্ষিত। ফলে তার কিন্তু পদোন্নতির প্রশ্ন না। একজন হাইকোর্টের বিচারপতির কিন্তু আর কোনো পদোন্নতি পাওয়ার কোনো নাই, কোনো সুযোগ নাই। হাইকোর্ট যে পদে সে জয়েন করবে সেই পদেই তার সবকিছু। ফলে এখানে কিন্তু তার বেতন কিন্তু সংরক্ষিত ফান্ড থেকে আসে, ঠিক আছে? তার নিয়োগ কিন্তু খুবই কঠিন প্রক্রিয়ায়, তার মানে চাকরি মানে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় সেটা খুব কঠিন প্রক্রিয়া, হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে অথবা আগের নিয়ম অনুযায়ী সংসদের মধ্য দিয়ে। ফলে তার মানে চাকরি নিশ্চয়তাও কিন্তু সুকঠিন। তারপরও কেন একজন বিচারপতি প্রধানমন্ত্রীকে খুশি করতে চায় বা সরকারকে খুশি করতে চায়? এই যে জীবাণু, এই যে খুশি করার জীবাণু স্যার, এই জীবাণু থেকে মুক্ত না হলে আপনি পৃথিবীর কোন সুরক্ষা দিয়ে তাকে আপনি আপনি যেখানে নেন ক্ষমতা, যদি এখন প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতির কাছে নেন, তাহলে তখন কি হবে? রাষ্ট্রপতিকে তুষ্ট করার জন্য অস্থির হয়ে যাবেন না? রাইট। যেমন একজন বিচারপতি যে বাইরে গেলেন সংসদের সাথে ক্ষমতার দ্বন্দ্বের পরে, আবার আসিবেও ফিরে বলে আসলেন না, এসকে সিনহা, এসকে সিনহা, হ্যাঁ সুন্দর সিনহা। জি। তো সেই সময় ওয়াহাব সাহেব সহ কতগুলো যাইয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তার বিরুদ্ধে কমপ্লেন করলেন না? জি, লিখিত। লিখিত কেন করলেন? তাহলে সেখানে তাদের মগজের মধ্যে কি ঢুকছে সেটা হতে পারে। আচ্ছা, আরেকটা দেখেন, বিচার বিভাগের আস্থাহীনতা কোথায় আসে? বিবেকের থেকে। যিনি সংবিধানের সংরক্ষক, সেই প্রধান বিচারপতি একজনকে আমরা চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পেয়েছি না? হ্যাঁ, কার কথা বলছেন? প্রধান বিচারপতি সায়েম, প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি যদি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর না, না, উনি তো প্রেসিডেন্ট হয়েছে। উনি পদত্যাগ করে পরে না পদত্যাগ করে এসেছে। হয়েছে, তো প্রথম হয়েছেন, তো পদত্যাগ পরেরটা প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু হয়েছেন তো, সেই ইতিহাসে যান। তাহলে প্রধান বিচারপতি কিভাবে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর? না, কোনো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হন নাই তো। হ্যাঁ, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তার পদ ছিল। ও, পদ ছিল। কিন্তু এটা পদ, পদত্যাগ করে ও আচ্ছা, পদ তো করে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা, সেই- পয়েন্টটা পরিষ্কার। পয়েন্টটা পরিষ্কার। হ্যাঁ। তাহলে সেখানে যাওয়ার কথা না তো। তা আপনি বিচার বিভাগের যে ইতিহাসের সাথে বলে রাখি, খালেদ মোশাররফ যে পাল্টা কু করলেন, জি। পাল্টা কুয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্থায়ী পরিবর্তনটাই এটা যে রানিং প্রধান বিচারপতিকে তারা অনুরোধ করেছে যে স্যার আপনি দায়িত্ব নেন। এই দায়িত্ব নয়নের নেগোসিয়েশনে তিনি রাজি হয়েছেন জাস্টিস সায়েম, এবং তিনি পদত্যাগ করেছেন প্রথমে, তারপরে তিনি এসে দায়িত্ব নিয়েছেন। এবং সেটাও কিন্তু একটু বিচার বিভাগকে এই ক্ষেত্রে একটু রহম করি, বেশি দোষ না দিই, কারণ প্রধান না, আপনি এখন বিচার বিভাগে ভালো পদে আছেন, আপনাকে তো রং করতে হবে। কারণ ওই উদ্যোগটা বিচার বিভাগ থেকে না, আসে। তার মানে বদিউর রহমান মার্শাল ল কর্তৃপক্ষই তাকে নিয়ে। যারা বদিউর রহমানের পয়েন্টটা আমি যদি বুঝে থাকি যে ব্যক্তির ইন্টেনশনটা হচ্ছে ব্যাপার, এখানে আপনি ওই পদ থেকে পদত্যাগ করে সিএমএলএ তে যাবেন কেন? কারণ এটা তো একটা বিরাট পদ, সংবিধানের সংরক্ষক। এই যে এবার কি করলো, সুপ্রিম সাহেব রেফারেন্স তো প্রধান বিচারপতির কাছে পাঠাতে হয়, সুপ্রিম কোর্টে পাঠাইছে, তাহলে সেখানকার ক্ষমতাটা কত সংরক্ষিত, কত সুরক্ষিত। তো সেই জায়গায় আমাদের যিনি যান তার উপর নির্ভর করে কি হবেন। এটা প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য যাবে না রাষ্ট্রপতিকে তুষ্ট করার জন্য যাবে, সেটা হইল আপনার বেকি যদি যেখানে স্বর্গে যায় তাও যদি ধান ভাঙবে আর কি। Right. সেটা হইলো ভিন্ন জিনিস। জনাব সাইফুল হক, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, তো যে আলোচনাটা একটা কনক্লুশন আসতে চাই। ধরেন
রাষ্ট্রের এখন যে আমাদের যে চরিত্র, এইটাকে আপনি একইভাবে রেখে প্রেসিডেন্টের ক্ষমতা যদি বাড়ানো, তাতেও এই প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠা, কিংবা আবার রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিলে তখন রাষ্ট্রপতি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠবে কিনা, মানে এটা পলিটিক্যাল কালচারের সমস্যা কিনা আসলে? এই প্রসঙ্গে সাইফুল ব্যাপারে আমি একটু সময় দিয়েন, কারণ আমি আগের কথাটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। না না, আমি এখানে ব্যক্তির সদিচ্ছার চেয়ে আমি মনে করি প্রতিষ্ঠানগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, প্রতিষ্ঠান গড়ে তোলার সাথে প্রতিষ্ঠানের নির্বাহীরা তারা কিভাবে দায়িত্ব পাচ্ছেন, তারা কিভাবে ইলেক্ট হচ্ছেন, তারা কিভাবে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা এবার নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে, মানে দুদক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, আমরা বলেছি সরকারি দল এবং বিরোধী দল, সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল এবং গুরুত্বপূর্ণ সেখানে রাষ্ট্রপতির প্রতিনিধি, উচ্চ আদালতের প্রতিনিধি, এক একটার এক এক রকম। তার মানে অনেকগুলো সংস্থার একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা ডেমোক্রেটিক্যালি আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে বাছাই কমিটি হবে, নিয়োগ প্রক্রিয়াটা করা। আমি কথা বোঝাতে পারছি? জি, জি, জি। যাতে কেবলমাত্র দরান্ধ বা দলীয় আনুগত্যের লোকেরা যাতে এইসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগটা যেন প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বে না থাকে, আসতে না পারে। আচ্ছা। নির্বাহী বিভাগ যদি একক কর্তৃত্বে থাকে, তাহলে এই ইনস্টিটিউশনগুলো, যেটা আপনি বললেন, যখন তারা বোঝে যে আমার নিয়োগের সাথে প্রধানমন্ত্রী বা সরকারি দলের তাদের ইচ্ছা অনিচ্ছা, তার সাথে আমার র্যাপোর্টটা কিরকম, এটা ডিপেন্ড করে, তখন তিনি ইন্ডিপেন্ডেন্টলি জাজমেন্টটা, তার পক্ষে প্রফেশনাল রোলটা অনেক সময় প্লে করা সম্ভব হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র এত বছর বা ভারত এত বছর কিভাবে এভাবে টিকে আছে? ইনস্টিটিউশনসগুলোর জন্য। সেখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলো তাদের কম্পারেটিভ, তাদের যে নিউট্রালিটি এবং তাদের যে ইফেক্টিভনেস, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র একটা রাষ্ট্রদূত বাংলাদেশে কে আসবে এখানে মার্কিন অ্যাম্বাসেডর হিসাবে, তাকে 2-3 দফা তাকে জবাবদিহি করে, তাকে সিনেটে শুনানি করে করে তারপরে তাকে এখানে আসতে হয়। আমি কথাকে বোঝাতে পারছি? তার মানে আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রক্রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নিয়োগের প্রক্রিয়াটা ডেমোক্রেটিক করা দরকার। নিয়োগের প্রক্রিয়াটা যদি একক কোনো জায়গার মধ্যে থাকে, তাহলে এটা তাহলে কিন্তু কখনোই যে জায়গা আপনি চান তার একটা ইন্ডিপেন্ডেন্ট, মানে বদিউর রহমানের শব্দটাই আবার নেই যে অর্থাৎ দলীয়করণটা, তার মানে আপনি কেবল বন্ধ করতে হবে। হ্যাঁ, ব্যক্তির সদিচ্ছা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যক্তির সদিচ্ছার উপরে কেবল আপনি কিন্তু পুরো জিনিসটা ছেড়ে দিয়ে কিন্তু মডার্ন কোন স্টেট কিন্তু চলবে না। আপনাকে প্রতিষ্ঠানটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে, তার অ্যাকাউন্টেবিলিটি, সেটা কিভাবে চলছে, তার জবাবদিহিতার জায়গাটা কি, সেই জায়গাটা করতে না পারলে আমরা কিন্তু এগোতে পারবো না। আমরা সবটাই মিলে আমরা একটা 21শ শতাব্দীর উপযোগী, মানে আপনারা অন্তর্বর্তী সরকার 1.5 বছর যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন সংস্কার, মানে এর সংস্কারটা চাচ্ছেন। মানে আমি বলছি সংস্কারটা আগে দরকার। আমি প্রায় বলেছি রাজনীতিকদের মাথায় আগে সংস্কার দরকার। অন্য যত সংস্কার আছে না কেন, পলিটিশিয়ানদের মাথায় যদি সংস্কার না থাকে, তাদের মাথায় যদি সবকিছু কেন্দ্রীভূত করার এই দুর্বুদ্ধি যদি কাজ না করে, ক্ষমতার আমরা যে বিকেন্দ্রীকরণের প্রশ্ন বলি, এটা ছাড়া হবে না। কোনো মডার্ন কোন স্টেট সামনের দিকে এগোতে পারে না। একদম শেষ পর্যায়ে আরিফ খান, আপনার জন্য 1.5 মিনিট বরাদ্দ, দুইটার জন্য। এক হলো যে আপনি আগে যেটা শেষ করতে পারেননি, দ্বিতীয়ত হলো সাইফুল হক বারবার যে জায়গাটা ফোকাস করছেন, আমি যেখানে কনভিন্স পার্সোনালি এখন মনে হচ্ছে যে ধরেন নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আসলে একক, বলে সেই জায়গাটা একটা ভারসাম্য দরকার কিনা এটা। যে আচ্ছা, আমি এটা আগে বলি, দুই ভাগে বলবো। একটা হলো যে নির্বাহী ক্ষমতার বিষয়ে যে একটা বিতর্ক চালু আছে, এই বিতর্কটা বা এটাকে যদি অসুখ বলে আমরা অভিহিত করি, এটার সবসময় একটা ভুল মলম সাজেস্ট করা হয়। আচ্ছা, ভুল জায়গায় ভুল ঔষধ এবং ভুল মলম ব্যবহার করা হচ্ছে। নির্বাহী সরকারের ক্ষমতায় হাত দেওয়া যাবে না, এটা সরকার পরিচালনার ক্ষেত্রে এক তাহলে নিয়োগের প্রক্রিয়াটা পরিবর্তন করতে হবে। না, নিয়োগও ঠিক আছে, কারণ নির্বাহী কর্তৃত্বেই নিয়োগ হতে হয়। এইটাকে কাটছাট করে রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করা, আমাদের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল মডেল, এই মডেলের সাথে এটাকে আপনি খাপ খাওয়াতে পারবেন না। তবে হ্যাঁ, এটা সমাধান তো লাগবে। আমাদের প্রবলেম আছে, আমাদের এফিসিয়েন্সির অভাব আছে, আমাদের দক্ষতার অভাব আছে, দলীয়করণের আমাদের সমস্যা আছে, অস্বচ্ছতার সমস্যা আছে। আপনি আমি কেন বলি যে বাংলাদেশের রাজনৈতিক নির্বাহী ক্ষমতার সমাধান, ভাগাভাগি সমাধান হিসাবে কেন বারবার রাষ্ট্রপতির কথা 30 সেকেন্ড? এর কারণ হলো এটা একটা রোমান্টিক বিভ্রান্তি। একবারও কি এই আলোচনায় আপনি শুনেছেন যে সংসদীয় কমিটি বলতে যে একটা ব্যবস্থা আছে, যেটা সংসদে আছে এবং কখনোই ওইভাবে ফাংশন করে না। সংসদীয় কমিটির তো একটা সার্বভৌম ক্ষমতা আছে, তারা জনগণের প্রতিনিধি। কেন সকল নিয়োগ, কেন রাষ্ট্রপতির কথা বলা হয় বারবার? এই যে বড় জায়গা, এটাকে আমি বলি রোমান্টিক বিভ্রান্তি।
রাষ্ট্রের মানে সমস্ত রাজনৈতিক কাজ মডেলটাকে না বুঝে সংসদ কেন্দ্রীভূত হলে এটার হয় না। ভুল জায়গায় ঔষধ, এটা রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করা হবে না। একজন বিচারপতি, নির্বাচন কমিশনার, একজন দুদকের কমিশনারকে নিয়োগ দেওয়ার জন্য আপনি প্রয়োজন 3 ধাপে তার সম্পদের বিবরণী প্রকাশ, তার অতীতের কার্যক্রম প্রকাশ, তার নিজস্ব চরিত্রগত অ্যাসেসমেন্টের জন্য আপনি এই যে একটা কমিটির মধ্যে দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপনি পয়েন্ট আপনি প্রয়োজনে রেজ করলেন, 3 ধাপের আপনাদের এটি নিয়ে আরেকদিন আলোচনা সেটা করতে না হবে। করে যখন জি। শুধু রাষ্ট্রপতির দিকে ঠেলে দেওয়া হয় জি, তখন বুঝতে right. হয় যে আমরা আসলে রাজনৈতিক ক্ষমতার প্রকৃতি বুঝতে পারছি। জি, অনেক ধন্যবাদ আরিফ খান। আমাদের সংবিধান 48 অনুচ্ছেদে এখন রাষ্ট্রপতির যে ক্ষমতা, একটা ক্ষমতা নিয়ে বলা হয় যে এই ক্ষমতাটা কখনোই আমাদের রাষ্ট্রপতিগণ প্র্যাকটিস করেন নাই। আর্টিকেল 48 এর সম্ভবত 5 যদি ভুল না করে থাকি, যে উনি যে কোনো বিষয়ে চাইলে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদে পাঠাতে পারবেন। রাষ্ট্রে কোনো বিষয় ওনার যদি মনে হয় বড় একটা ক্রাইসিস কিংবা কোনো পলিটিক্যাল ম্যাটার উনি মনে করলেন মন্ত্রী পরিষদে পাঠাতে পারেন। আমরা বিগত দিনে কোনো প্রেসিডেন্টকে দেখি নাই যে উইলিংলি এরকম কিছু পাঠান। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে ধরেন এর আগে আমরা যে 22 জন রাষ্ট্রপতি দেখলাম, তাদের সঙ্গে মির্জা ফখরুল সাহেবের ওনার যেহেতু পলিটিক্যাল ক্যারিয়ারটা অন্য অনেকের চেয়ে উজ্জ্বল, ফলে উনি এই জায়গাগুলোয় আপনার কি মনে হয় নতুন কিছু যুক্ত করবেন কিনা, নাকি পূর্বসূরিদের লিগাসি বহন করবেন? একটা উদাহরণ আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যখন ছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি পদে ছিলেন, তিনি একটা বিল, একটা আইন ওনার কাছে স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়েছিল, জননিরাপত্তা আইন। আচ্ছা, ওনার কাছে স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়েছিল, তার কিছু নিজস্ব অবজারভেশন সহ তিনি স্বাক্ষর না দিয়ে ফেরত পাঠিয়েছেন। সংসদে ফেরত পাঠিয়েছিলেন। ফলে সেটা বিলের প্রশ্ন, আমি বলছি যে অন্য যে কোনো বিলের বাইরেও বিলের প্রেসিডেন্ট বাইরে- চাইলে তো যে কোনো বিষয়ে মন্ত্রিপরিষদকে পাঠাতে পারেন, বিবেচনার জন্য পাঠাতে পারেন। আলোচনার জন্য পাঠাতে পারেন। এই অপশনটা সংবিধানে আছে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়নি, কিন্তু ভবিষ্যতে ব্যবহারের পথ খোলা আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সাথে অন্য সম্পর্কিত প্রশ্ন আপনার কি ছিল? প্রশ্ন ছিল যে মির্জা ফখরুল সাহেব কি আসলে বিগত 22 জন রাষ্ট্রপতির যে আর দেখেছি, উনি সেই লিগাসি থেকে বের হয়ে নতুন কিছু করতে পারবেন বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রশ্নটা একটু মানে এক ধরনের ফাদ প্রশ্ন বলা যায়, কারণ বিগত 22 জন রাষ্ট্রপতিকে একটা ব্র্যাকেটে ফেলে আসলে বিবেচনা করা যাবে না। কারণ 22 জন রাষ্ট্রপতির টেনিয়রে অনেক কিছু ঘটেছে যেগুলো ঠিক মানে সবগুলো সমান বা সমরূপ ছিল না। আচ্ছা, আমার প্রশ্ন হলো, প্রেসিডেন্ট পদটা তো সেম, বিগত 22 জনের ক্ষেত্রেও তারা রাষ্ট্রপতি ছিলেন, এখন যিনি আজকে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও রাষ্ট্রপতি হিসেবে আমাদের সংবিধানের একটা ফ্রেমওয়ার্ক আছে যে রাষ্ট্রপতি মানে তিনি এই করতে এখতিয়ারভুক্ত, এই তার দায়িত্ব, এই তার কর্তব্য। আমার মনে হয় এই হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক তাই করবেন যা সংবিধান তাকে এলাউ করে, যে দায়িত্ব দিয়েছে। এর ব্যতিক্রমী বিপরীত কিছু করবেন না, সংবিধানের মধ্যে থেকে নিশ্চয়ই করবেন। ফলে এই জায়গায় জিনিসটা সুনির্দিষ্ট, এবং বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আমাদের যখন রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বা সরকারের ক্ষমতা এবং এক ধরনের ভাগাভাগি, যেটা সাইফুল ভাই একটু ভারসাম্য সব কথা বলা হয়, এগুলো এক ধরনের খুবই বিভ্রান্তিকর আমি বলবো আলোচনা। কারণ এটা হলো আমাদের রাষ্ট্রীয় নেচার, আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারকে অনেকটা ঐতিহাসিক দৃষ্টিতে না বুঝার একটা প্রবণতা আমি অনেকের মধ্যে দেখেছি। আমাদের রাষ্ট্রটা, আমাদের সাংবিধানিক স্কিমটা কোন মডেলের? সারা পৃথিবীতে তো বাংলাদেশ একমাত্র রাষ্ট্র না। মডেল। হ্যাঁ, আমাদের মডেলটা কি? আমাদের মডেলটা হলো যে আমরা এখানে একটা মন্ত্রী পরিষদ এবং সংসদীয় সরকার পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, যেখানে সরকার নির্বাহী ক্ষমতার সকল কিছুর একক হবেন, পরিচালনাকারী হবেন। এখানে রাষ্ট্রপতি আলংকারিক হবেন, এইটাই এই মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সচেতন সিদ্ধান্ত। সমালোচনাটা সে কারণেই জুলাই সনদ ওনারা যখন করেন, সাইফুল হকরা, এই আলোচনাটা তো হয়েছে যে রাষ্ট্রপতিকে আমরা অলংকারিক অবস্থায় রাখবো নাকি তাকে কিছু ক্ষমতা দেব না, দেওয়া উচিত না। কেন দেওয়া উচিত না আমি বলি, এই জিনিসটা হিস্টোরিক্যালি এসেছে। আমরা যেন মনে না করি হঠাৎ করে আসমান থেকে একটা প্রবলেম পড়লো, আমরা এই সম্বন্ধে এর আগে কিছুই জানতাম না, হঠাৎ করে এটা সমাধান করতে হবে। 1950-এর দশকে পাকিস্তানে যখন গভর্নর এবং সংসদ একটা দ্বন্দ্ব তৈরি হলো, তখন 1953 সালের এপ্রিল মাসে গোলাম মোহাম্মদ জনগণের দ্বারা নির্বাচিত একে প্রধানমন্ত্রীকে উনি স্যাক করে দিলেন। এটা হলো 1953 সালে। 1954 সালের অক্টোবরে যে মানে দেখেন, প্রথম প্রধানমন্ত্রীকে স্যাক করে দিলেন, 1.5 বছরের মাথায় যে তিনি পুরো সংসদকে স্যাক করে দিলেন। এই যে ক্ষমতার ভারসাম্যের কথার বা মডেলের জায়গায় বাংলাদেশের ক্ষমতা চর্চা, এরপরে তো পাকিস্তানের রাজনৈতিক মানে ইতিহাস সম্পূর্ণ বদলে গেল, মিলিটারি শাসন, আইয়ুব, ইয়াহিয়া সব মিলিয়ে এই ক্ষমতার ভারসাম্য এবং নির্বাহী বিভাগের ক্ষমতার মডেলগত বিষয়ে মানে যে এক্সপেরিমেন্ট হয়েছে, এই এক্সপেরিমেন্টের আলোকে আমার মনে হয় আমরা সংবিধানে যে সরকারের কাঠামো গ্রহণ করেছি, সেখানে এই ক্ষমতা, নির্বাহী ক্ষমতাকে ভাগাভাগি করার একটা বড় বিপদ আছে।